পরীক্ষা থেকে কাউন্সেলিং পুরোটাই তাদের হাত ধরে হবে, আপনি কতটা আশাবাদী স্বচ্ছতা নিয়ে? দেখুন, পরীক্ষাতে প্রত্যেকেই বসতে পারবে। যারা যারা 2016 সালে অ্যাপ্লাই করেছিলেন তারা বসতে পারবে। তার পরবর্তীকালে যারা এই সিলেকশন প্রসেসের মধ্যে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তারা বসতে পারবে। অর্ডারের ডিরেকশানে এটা খুব স্পষ্ট। টেন্টেড ক্যান্ডিডেটদের তারা এই পরীক্ষায় বসতে পারবে না। যারা আইডেন্টিফাইড হয়ে গেছেন অলরেডি টেন্টেড, তারা নতুন পরীক্ষায় বসতে পারবেন না। বাকি 2016 সালের যখন সিলেকশন প্রসেস হয়েছিল তাতে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের এজ কন্ডোনেশন করে সুপ্রিম কোর্ট বলেছে এই নতুন পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা যদি বাদ রেখে নতুন করে পরীক্ষা হয় তাহলে পরীক্ষাটা সঠিকভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। এবং স্কুল সার্ভিস কমিশন এর পরবর্তীকালেও যদি কোনো রকম দুর্নীতি বা কোনো রকম ইলিগ্যালিটি করে তাহলে এই প্রক্রিয়া নিয়ে আবার হাইকোর্টে মামলা হবে। যদি প্রক্রিয়ার মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো কিছু না থাকে তাহলে তো হাইকোর্টে এই নিয়ে মামলা হওয়ার কোনো জায়গা থাকবে না। তাই জন্য আগামী দিনের পরীক্ষাটা আমাদেরও দেখতে হবে। যদি কোনো কারণে কোনো গণ্ডগোল হয় সেটা নিয়ে আবার আদালতে যাওয়া হবে। কারণ এখানে তো দেখুন কেউ কাউকে ছাড়বে না, এটা কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সামে কেউ মামলা করে দিল বা কেউ মামলা করিয়ে দিল বললে হবে না। যে কোনো ক্যান্ডিডেট সে যদি মনে করে তার অধিকার খর্ব হয়েছে তাহলে সে ডেফিনেটলি আদালতে যাবে। সে যদি অ্যাপারেন্ট দুর্নীতি বা কোনো কিছু প্রমাণ নিয়ে কোর্টের কাছে যেতে পারে সেটা তো কোর্টের কাছে এন্টারটেন হবে। আর স্কুল সার্ভিস কমিশনের মামলায় যা হয়েছে সেটা আপনি একদম খুব ক্যাটাগরিক্যালি, তার জন্য আইন জানতে লাগবে না। একজন ক্যান্ডিডেট সে ধরুন ফার্স্ট হয়েছে, যে 100 তাকে চাকরি দিয়ে দিয়েছে, এটা কি করে হয়? এরকম ঘটনা মানে ভুরি ভুরি, যেটা আলটিমেটলি সুপ্রিম কোর্ট যখন মামলাটার হিয়ারিং করেছে কলকাতা হাইকোর্টে বারংবার স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছেন জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রাশিদি যে আপনারা এটা পৃথকীকরণ করতে পারছেন না কেন বা করছেন না কেন। সেখানে স্কুল সার্ভিস কমিশনের খুব স্পেসিফিক সাবমিশন হাইকোর্টের কাছে ছিল যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। যদি 5000 বেরিয়ে থাকে সংখ্যাটা 7000 বেরিয়ে থাকে, কি সংখ্যাটা 9000 বেরিয়ে থাকে, বা আমরা যদি ক্লেম করে থাকি 10,000, সেটা অন্য প্রশ্ন। কিন্তু যদি এই সাবমিশন আসে স্কুল সার্ভিস কমিশনের থেকে যে আরও ভবিষ্যতে আরও বেআইনি আসতে পারে, তাহলে তো সেই প্যানেল এমনিও থাকবে না। এমনকি আপনি যদি স্টেট গভর্নমেন্টের অন রেকর্ড সাবমিশন যদি দেখেন কলকাতা হাইকোর্টে, সেখানে বলেছে ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস হুইচ ক্যানট বি ডিটারমাইন্ড ইন এক্স্যাক্টিটিউড, একদম এই শব্দটা ব্যবহার করেছে। এবং সেটাই যখন সুপ্রিম কোর্টে গেছে সেমই জিনিস দাঁড়াচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশনের 5টা-6টা এফিডেভিটে 5 থেকে 6 রকম তথ্য, একদম বিভিন্ন সময় সংখ্যা বিভিন্ন রকম দেখানো হয়েছে এসএসসি। এবং আরেকটা জিনিস সুপ্রিম কোর্ট কালকে রায়ের মধ্যে খুব বড় জিনিস, যেটার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে বলে 42 নম্বর প্যারাগ্রাফটা আমি সবাইকে পড়তে বলবো রায়ের। সেইখানে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট অবজার্ভ করছে যে এই যে কত সংখ্যক ইলিগ্যালিটি হয়েছে সেইটা সরকারের তরফ থেকে বারবার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এবং সেই ধামাচাপা দিতে গিয়ে তথ্যগুলো আরো গুলিয়ে গেছে এবং তথ্যগুলো এখন যে জায়গায় পৌঁছে গেছে এখানে সেগ্রিগেশন করা কোনোভাবেই সম্ভব একেবারে বিয়ন্ড রিপেয়ার। বারবার কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে এটা রয়েছে। আমি আইনজীবী শ্রমিক বাগচির কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, একেবারে চাল আর কাঁকড় যে ফাইনালি আলাদা করা গেল না এবং তার বলি হয়ে গেলেন এই 26,000 মানুষজন, সেটা গতকাল গোটা রাজ্যের মানুষ দেখেছেন। কিন্তু এখানেই আমার প্রশ্ন যে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই বলছেন যে এসএসসি একটা স্বশাসিত একটা অটোনোমাস বডি, তার উপরে তার কাজে তারা কোনো হস্তক্ষেপ করবেন না। রাজ্য সরকার একটা ব্যাপারে নিশ্চিত যে এখানে দুর্নীতি হয়েছে, সেই কারণেই সুপার নিউমারারি পোস্টের কথা তারা ভাবনা চিন্তা করেছেন মন্ত্রিসভায়। সেখানে এসএসসি নামক যে অটোনোমাস সংস্থা, তারা একটা দুর্নীতি করেছে যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন। সবটা জানা সত্ত্বেও 1 বছরটা কি যথেষ্ট সময় নয় এটা কারেকশন করবার জন্য, চাল থেকে কাঁকড় আলাদা করার জন্য? কেন এসএসসি কে চাপ দিল না রাজ্য সরকার? একদমই এর মূল কারণটা হচ্ছে যে রাজ্য সরকার জানতো যে যদি বেশি এটাকে নিয়ে মানে যেভাবে অ্যাসেসমেন্ট হয়েছে, হাইকোর্টে যেভাবে উঠে এসেছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এই রায়ের পরে যেভাবে দেখা গেছে, রাজ্য সরকার চাইলে অনেক কিছু করতে পারতো। কোর্ট কিন্তু বারবার তাদের কাছে চেয়েছে। আপনি যদি এই রায়ে দেখেন, এর আগেও যদি আপনি ওই কলকাতা হাইকোর্টের রায়টা দেখেন, সেখানেও বারবার চাওয়া হয়েছে। ওই যে 6 মাস সময় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টকে, সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে এবং ইনফ্যাক্ট এসএসসির কাছেও বারবার বলেছিল যে সঠিক তথ্যটা দেওয়া হোক। কতজন মানে
ইল্লিগাল ভাবে সেখানে মমতা চাকরিটা পেয়েছে। বন্দ্যোপাধ্যায় গতকাল বলছেন যে রাজ্য সরকারকে তো সুযোগই দেওয়া হলো না, আমাদের যদি সুযোগ দেওয়া হতো আমরা না হয় খুঁজে দেখতাম কতজন যোগ্য না, না, কতজন অযোগ্য। এটা কি নতুন কিছু? দেখুন, না না না, দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে অত্যন্ত মানে লজ্জার একটা বিষয় যে তিনি প্রত্যেকটা জিনিসকেই, কোনো জিনিসকেই তিনি সবসময় একটা বাইপাস করার মানে চিন্তাভাবনা। আজকে তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে তাদের একটা বিশাল বড় গাফিলতি ছিল এবং টাকা পয়সার যে লেনদেন হয়েছে সেইগুলো রাজ্য সরকারের যারা মানে বিভিন্ন পোস্টে রয়েছেন তারা সরাসরি জড়িত। এটা তো আপনাদের চ্যানেলেও বিভিন্ন সময় বিভিন্নভাবে উঠে এসেছে এবং এটা মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানেন। সেই জন্যই আমার মনে হয় তিনি আজকে এই ধরনের কথাবার্তা বলছেন। বেশ, একেবারে। এবং এই রায় সামনে আসার পরে, হ্যাঁ শ্রমিক আমি ফিরবো, এই রায় সামনে আসার পরে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টই তাঁর সদিচ্ছার কথা যেখানে বলার চেষ্টা করলেন সাংবাদিক বৈঠকে, তার পাশাপাশি বিরোধীরা তারাও কিন্তু সরব হচ্ছেন। দিলীপ ঘোষ তিনি কি বলছেন দেখুন একবার। এই যে 26,000-এর চাকরি গেল, তারা তো সবাই দোষী নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয়। যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল? এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে। অথচ যারা এই অপরাধটা করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি এখনো বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন, যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত। তিনি কি করে বড় বড় কথা বলেন? আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। হাজার হাজার যুবক যুবতীর এই পরিণতির জন্য সরাসরি শাসক দলকে কাঠগড়ায় তুলছে প্রধান বিরোধী দল। আর আপনারা কেস করার আগে একবারও ভাবলেন না? পাল্টা আক্রমণ চালিয়েছেন মুখ্যমন্ত্রীও। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? আমি পঙ্কজের কাছে এই জায়গায় আসবো। অধ্যাপক পঙ্কজ বাবু, একেবারে আজকের সকালটাই 26,000 যারা মানুষ রয়েছেন তাদের কিভাবে কাটছে আমি জানি না। গতকালের এই রায় শোনার পরে আদৌ তারা রাতে ঘুমিয়েছেন কিনা বা বাস্তবে সেটা সম্ভব কিনা, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ্রেশনে যেতে বারবার বারণ করছেন। কিন্তু দেখুন, এ রাজ্যের ক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্রই বলুন, তথ্য প্রমাণ লোপাটি বলুন, আর তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগই বলুন, কোনোটাই কিন্তু নতুন নয়। কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমরা জানি কোর্ট মনিটর সিবিআই বা ইডি তদন্তের কথা। তাহলে সেখানে সিবিআই এর ভূমিকা নিয়েও কি প্রশ্ন উঠবে না? রাজ্য সরকারের দোষ আছে, এসএসসির দোষ আছে, সব মানলাম, কিন্তু সিবিআই না। বিষয়টা হচ্ছে পুরো প্রক্রিয়াটার মধ্যে আমার মনে হয় একটা কথা বলা যেতে পারে এক লাইনে, যে সততার কাছে সত্য পরাজিত। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা গণহত্যা হচ্ছে ইউনূসের নেতৃত্বে, আর এই রাজ্যে প্রজন্মকে হত্যা করা হলো, একটা প্রজন্মকে হত্যা করা হলো। সংখ্যাটা 25,753। যে সংখ্যাটাকে 6,276 এসএসসি বলছে, এবং তারপরেও অনেক অনেক সংখ্যা লুক্কায়িত ছিল। যদি এটাকে আলাদা করা হতো তাহলে আজকে এই রায়টা বেরোতো না। এবং সবচেয়ে বড় কথা, যে যারা এই কাজটা করলো তারা কিন্তু রিওয়ার্ডেড, যারা এই কাজের সঙ্গে যুক্ত। আপনি কি দেখেছেন যে এসএসসি যার নেতৃত্বে এটা হয়েছে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল? তাহলে তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তার মানে কোনো একটা বেনিফিট আন্ডার দ্য টেবিল, কোনো একটা বেনিফিট কেউ বা কারা পেয়েছে, তার জন্য বেনিফিট, এবং যে কারণের জন্য তারপরে তিনি জেলে গেছেন, এবং তিনি আবার কারোর একটা কোনো বিশেষ উপাধির জন্য প্রপোজ করেছিলেন। তাহলে এরা কারা? দেখুন, জেলে যারা গিয়েছিলেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলুন বা শান্তি প্রসাদ সেনাই বলুন, প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছেন, তারা বাইরে রয়েছেন।
সেখানেই তো বিষয়টা প্রশ্ন, হচ্ছে তাহলে আইনের এজেন্সি প্রক্রিয়ার করলোটা কি? মধ্যে কিভাবে- ৮,০০০-এর বেশি না, একটা আপনি- অযোগ্যদের তালিকা তারাও তো দিয়েছিল, না, সেই সংখ্যাটাও তো মিলছে না। সেটাই সব নয়, বৃহত্তর পরিসরের যে জালিয়াতি এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, হ্যাঁ। তা এসএসসি ৫ থেকে ৬ বার হলফনামা চেঞ্জ করেছে। একদম। আমি কুসুমিতে একটা কথা বলি, হলফনামা আমাদেরও কোর্টে জমা দিতে হয় ওথ কমিশনের সামনে দাঁড়িয়ে, সেটা একটা শপথ বাক্য, সেই শপথ বাক্যটা আপনি ৫ বার পাল্টালেন। একদম। তাহলে আপনি সেখানে দুর্নীতি করেছেন নিজে বলছেন। একদম। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এসএসসি জড়িত, এসএসসি দুর্নীতি করেছে, এটা নিয়ে তো আর কোনো সন্দেহের অবকাশ নেই বিক্রমবাবু, আমি যদি বুঝে থাকি সঠিকভাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো এসএসসির পাশে দাঁড়াচ্ছেন না, তিনিও তো পুরো দায়টা এসএসসির ঘাড়েই ঠেলে দিতে চাইছেন। একটা স্বশাসিত, একটা অটোনমাস বডি, তার ঘাড়ে পুরো ঘটনার দায়িত্ব। তাহলে সিবিআই তো সেটা জানতো, কোর্ট মনিটর তদন্তের নির্দেশ তো দেওয়া হয়েছিল একটা দুর্নীতির খোলাসা যাতে হয় তার জন্য। চাল আর কাঁকড়টা আলাদা করতে পারলো না সিবিআই, এই দায়টা কি তাদের নয়? না না, এখানে সিবিআই এর দায় হবে না। তার কারণ হলো যে সিবিআই তদন্ত করে ওরা 8,500 থেকে 9,000 তারা একটা লিস্ট সুপ্রিম কোর্টে জমা করেছিল। কোয়েশ্চেনটা হচ্ছিল, এটা আইনের কোয়েশ্চেন, সেটা হচ্ছিল সিবিআই যেটা সুপ্রিম কোর্টে জমা দেবে সেটা সিবিআই তদন্ত করে যেটা পেয়েছে সেইটার ওপরে, কিন্তু তার বাইরে যদি কিছু থাকে তার দায়িত্বটা কে নেবে? তার মানে ধরুন আমি রেলে ট্রাভেল করছি, টিকিটটা আমার কাছে আছে কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আইনের সংজ্ঞা বলে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলে। ঠিক সেরকমই এই যে টোটাল এসএসসি পরীক্ষা দিয়েছে তার তথ্যটা, সেই টোটাল তথ্যটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের কাছে আছে, তাই তাদেরকে টোটাল ডকুমেন্টটা কোর্টের কাছে প্রডিউস করতে হবে। এটা যদি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের থেকে করতো, যে কতজন ক্যান্ডিডেট টেন্টেড এবং কতজন ক্যান্ডিডেট আনটেন্টেড তার টোটাল লিস্ট সহ ডকুমেন্ট রাজ্য সরকারের তরফ থেকে বাজারে পাবলিশ করে দিত, যেরকম করে, তাহলে এই জিনিসটা এরকম এত বড় ঘটনা ঘটতো না। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও গতকাল 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল হলো, যার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি যদি ভাবে জেলে পুরে দেবে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে সরব হয়েছে কংগ্রেসও। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে। এসএসসি দুর্নীতির মামলায় রায় দিতে গিয়ে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এই কলঙ্কের দায় কার? কাদের জন্য অযোগ্যদের পাশাপাশি চাকরি হারালো যোগ্যরা? বিরোধীরা এজন্য সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রীকে। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, আই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। শুধু অবশ্য বিজেপি নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব হয়েছে কংগ্রেসও। কারা অযোগ্য কারা অযোগ্য নয়, কারা যোগ্য, পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা শিক্ষা দপ্তর থেকে ছিল, তারই পরিণাম কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়। অতএব নৈতিক দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। বেলাগাম দুর্নীতি আর তার জেরে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ আপাতত অন্ধকারে। বিজন চক্রবর্তী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট।